আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়, সংসদের হাতেও থাকছে পরিবর্তনের সুযোগ। রেশনিং বন্ধ হলেও ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ লাইন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশ থেকে জ্বালানি আনার কথা ভাবছে সরকার। হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, ইরানের ইস্ফাহানে আইআরজিসির সদর দপ্তরে বোমা বর্ষণ, আমিরাতের মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ল তেহরান। আজই পর্দা নামছে অমর একুশে বইমেলার। গবেষণা গ্রন্থে শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের আমিন বাবু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনে পরিবর্তনের সুযোগ রয়েছে সংসদের হাতেও। 2011 সালে আপিল বিভাগের এক রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে বাদ পড়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর মাধ্যমেই বাংলাদেশের রাজনীতিতে সংঘাতের সৃষ্টি হয় বলে দাবি বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর। 14 বছর পর বিএনপি, জামায়াত ও 5 বিশিষ্ট ব্যক্তির আইনি লড়াইয়ে 2025 সালের 20 নভেম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় আপিল বিভাগ। রোববার বহুল আলোচিত এই মামলার 74 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। রায় লেখেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রায়ে বলা হয়, আগামী নির্বাচন থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ে নানা ত্রুটি ও পূর্বের বিচারকদের অযাচিত হস্তক্ষেপের কথা উঠে আসে পূর্ণাঙ্গ রায়ে। আজকে পর্যন্ত এই রায়ের ভিত্তিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরো বিধানটি আমাদের সংবিধানে ফিরে এসেছে। এখন সেই বিধানের সংযোজন, বিয়োজন এবং আরও আধুনিকায়ন যেটাই করুক না কেন, সেই করার ক্ষমতা এই স্বাধীন সার্বভৌম সংসদে রয়েছে। পূর্ণাঙ্গ রায়ে সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান, এমন বিধান বহাল রাখে আপিল বিভাগ। তবে আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে। যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন, তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু হবে। তবে এখন দেখার বিষয়, রায়ের আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হয় নাকি নতুন কোনো প্রক্রিয়া অনুসরণ হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিকের পাশাপাশি সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বন্ধ করা হয়েছে পেট্রোল পাম্পের সব ধরনের রেশনিং, অর্থাৎ চাহিদা মতো তেল নিতে পারবেন গ্রাহকরা। আর মার্কেটে অপ্রয়োজনীয় লাইটিং বন্ধ না করলে সরকার কঠোর হচ্ছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, বৈশ্বিক সংকটের মধ্যেও জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা ভাবছে না সরকার। মধ্যপ্রাচ্যের পাশাপাশি তৃতীয় কোনো দেশের মাধ্যমে তেল আনার কথাও জানিয়েছেন অনিন্দ ইসলাম অমিত। পেট্রোল পাম্পগুলোতে এমন দীর্ঘ লাইন গত কয়েকদিনের স্বাভাবিক ঘটনা। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে বাইকে 2 লিটার আর প্রাইভেট কারে মিলছিল 10 লিটার তেল। ঈদের 4-5 দিন আগে সেই সিদ্ধান্ত বাতিল করলো সরকার। বলছে, মূলত ঈদযাত্রা নির্বিঘ্ন করা আর জ্বালানি সরবরাহ আশানুরূপ হওয়াই এই সিদ্ধান্ত। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী আরও জানান, যুদ্ধের কারণে জ্বালানির টালমাটাল বাজারের প্রভাব সামলাতে সম্ভাব্য সব চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ একাধিক উৎস থেকে জ্বালানি আমদানির আশাবাদের কথাও শোনান তিনি। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে, তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে।
আসছে বোরো মৌসুম, ধানের উৎপাদন নিশ্চিত করতে সেচের জন্য বাড়বে বিদ্যুতের চাহিদা। সেই সাথে গ্রীষ্মকালে এসির ব্যবহার সহ বিদ্যুতের চাহিদা বেড়ে যায় অনেকটাই। এ অবস্থায় এসি 25 ডিগ্রিতে রাখতে সবার সহযোগিতা চাই সরকার। এরই মধ্যে ঈদ উপলক্ষে শপিং মল আর মার্কেটে আলোকসজ্জা এমনকি দোকান বন্ধ হলেও লাইটিং অব্যাহত রাখার সমালোচনা করেন তিনি। রোববার দোকান মালিক সমিতি সহ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে এসব বন্ধ করার তাগিদ ছিল প্রতিমন্ত্রীর। লাইটিংটা আলোকসজ্জাটা বন্ধ করেন এবং আপনি দোকান যখন বন্ধ করবেন তখন ওই সাইনবোর্ডটা বন্ধ করে তখন যেন আপনার দোকান। আমি বিশ্বাস করতে চাই আপনারা যেহেতু নেতা, আপনাদের উদ্যোগেই এটি বন্ধ হবে। আর এটি যদি বন্ধ না হয় তাহলে আমাদেরকে অপ্রিয় কাজ করতে হবে। এই বৈঠকে ফুটপাতের দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগ কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় বিদ্যুতের ব্যবহার নিয়ে ব্যবসায়ীরা প্রশ্ন তুললেও তার কোনো সদুত্তর দেননি প্রতিমন্ত্রী। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্ফাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী, যাতে প্রাণ হারিয়েছেন 15 জন। মূল টার্গেট ছিল আইআরজিসির সদর দফতর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট হয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামরিক স্থাপনা। চলছে ভয়াবহ বিস্ফোরণ, ছড়াচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী। এটি ইস্পাহানের শাহিনশারে অবস্থিত আইআরজিসির হেডকোয়ার্টার। রোববার ভোরে গোটা ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-র বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। শনিবার ওয়াশিংটন জানায় খার্ক দ্বীপে ব্যাপক হামলার শিকার হয়েছে ইরানের 90-টির বেশি সামরিক স্থাপনা। তেহরানও দিচ্ছে না এক চুল ছাড়। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও নানা স্থানে মিসাইল ছুটছে আইআরজিসি। প্রকাশিত হয়েছে এইলাত ও নেস জিওনা শহরের ক্ষয়ক্ষতির ফুটেজ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো তেহরানের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। অমর একুশে বইমেলার শেষ দিন আজ। তো আরো 1 বছরের অপেক্ষার মধ্য দিয়ে তারা যাবেন এবং তারপরেই আবারও বছর ঘুরে বইমেলা আসবে। তাই এই শেষ সময়টুকুতে সবাই মেলা প্রাঙ্গণ ঘুরে দেখছেন এবং নানা ধরনের স্মৃতি রোমন্থন করছেন। পাশাপাশি জানতে চাইছিলেন যে মনির চৌধুরী স্মৃতি পুরস্কারটি সেটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং সেখানে যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক আমিন বাবু তিনি পুরস্কৃত হয়েছেন ঐতিহ্য প্রকাশনী থেকে তার গবেষণামূলক একটি বইয়ের জন্য। আমরা একটু কথা বলে নিতে চাই যারা এই শেষ দিনে বইমেলা প্রাঙ্গণে এসেছেন তাদের সাথে। আজকে তো মেলা শেষ, মেলা মাত্র 18 দিনের হলো, একটু সময়টা কম হয়ে গেল। হ্যাঁ, এবার আসলে নির্বাচনের জন্য সময়টা কম পিছিয়ে দেওয়া হয়েছে বইমেলা। আজকে যেহেতু শেষ এজন্য আর কি আসা। যে মেলা কতটুকু উপভোগ করলেন? আজকে প্রথম আসলাম, এই মাত্রই ঢুকছি, উপভোগ করার সুযোগ হয় নাই, এখনো দেখবো। শুনছিলেন রেজা যে এখনো সে সময় অনেকেই প্রথমবারের জন্য মেলায় আসছেন, অনেকেই হয়তো সেই খবরটিও জানেন না যে মেলা আজকের দিনেই শেষ হয়ে যাচ্ছে। মাত্র 18 দিনে এবারে জানিয়ে রাখি